তারেক শি বৈঠক, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব, চীনের সামরিক খাতে সহযোগিতার আশ্বাস। সব গুমের বিচারের আশ্বাস ফখরুলের, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ডক্টর শফিক। পবিত্র আশুরায় শোকের আবহে রাজধানীতে তাজিয়া মিছিল, ইসলামের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সেবা খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও চীন। সকালে বেজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে এই বিষয়ে ঐকমত্য হয়। স্থানীয় সময় সকাল 10:30টায় দুই নেতার শীর্ষ বৈঠক হয়। এর আগে চীনের তিয়ানআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। স্বনির্ভর অর্থনীতি আর স্বকীয় সংস্কৃতির দেশ চীন সফরের শেষ দিনটা প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছিলেন চীনের জাতীয় বীরদের সম্মান জানানোর মধ্য দিয়ে। 19বিংশ শতাব্দীতে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সমাজতান্ত্রিক বিপ্লবে প্রাণ বিসর্জনকারী বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের রাজস্বিক গ্রেট হলে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলো স্থান পায় আলোচনায়। বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, সেবা খাত সহ বিভিন্ন ইস্যুতে একসাথে কাজ করতে চায় ঢাকা ও বেইজিং। যেসব জায়গায় বাংলাদেশের হিউম্যান রিসোর্স রয়েছে, টেকনিক্যাল ক্যাপাসিটি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে নিয়ে আমরা কিভাবে জব ক্রিয়েট করতে পারি, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে সামনের দিনগুলোতে চীনের দিক থেকে বাংলাদেশের ট্রেড কিভাবে বাড়ানো যায়, বাংলাদেশের কিভাবে ফ্যাক্টরি প্রেজেন্স বাড়ানো যায়, এগুলো নিয়ে ওনারা কাজ করবেন। চীনের একটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং বাংলাদেশে আমরা যদি তিস্তা মহাপরিকল্পনা, যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল, সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বাণিজ্যিক করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। আঞ্চলিক সামরিক আন্তঃসহযোগিতা বাড়াতে বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যায়। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। বাংলাদেশের সভরেন্টি বা সার্বভৌমত্ব, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে সম্মান জানিয়ে চীন বলেছে একটি সরকার যেটি পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের বহিঃপ্রকাশ, সেটি নিশ্চিত করা হবে। পরে চায়না কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক মিউজিয়াম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। 5 দিনের চীন সফরের ইতি টেনে দেশের উদ্দেশ্যে বিকেলে সস্ত্রীক রওনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুদেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ এবং চীনের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা এবং বিনিয়োগের নানান বিষয় আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে এবার আরো বেশি আস্থা ফিরে পাবে। তাই প্রধানমন্ত্রীর এই সফর থেকে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতা আসবে বলেই মনে করা হচ্ছে এবং বিশ্লেষকরা তাই মনে করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বেইজিং, চীন। মালয়েশিয়া ও চীনে 6 দিনের সফর শেষে একটু পরই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন। দুপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শীর্ষ বৈঠক শেষে দেশের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডক্টর জোবায়দা রহমান লাল গালিচায় হেঁটে বিমানে ওঠেন। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওয়াও। গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী, সেখান থেকে যান বেজিংয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে 21 জুন ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
দর্শক, আবার চলে যাচ্ছি সহকর্মী খান আলামিনের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন থেকে দেশে ফেরার খবর সংগ্রহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন তিনি। আলামিন, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঠিক কখন অবতরণ করবেন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আর বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি দেখছেন কেমন? নাহিদা, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ চীন সফরে তার সঙ্গে যে 24 জন রয়েছেন তারা চায়না সাউদার্নের একটি ফ্লাইটে করে রওনা করেছেন এবং আমরা দেখেছি যে ফ্লাইট ট্র্যাকার যে আছে, ফ্লাইট ট্র্যাকারের মাধ্যমে দেখেছি এই মুহূর্তে তাকে বহনকারী যেই বিমানটি রয়েছে সেই বিমানটি কুমিল্লার দাউদকান্দি এলাকাতে রয়েছে। যেই সময়টি দেয়া আছে যে 8:15টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি পৌঁছার কথা, তবে ফ্লাইট ট্র্যাকারে যেই সম্ভাব্য সময় লেখা আছে সেটি হচ্ছে 8:05 দিকেই বিমানটি এখানে ল্যান্ড করবে, তেমন তথ্যটি দেওয়া হয়েছে। আমরা একটু বলে রাখি, যেটি বলছিলেন যে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ভিড়। শুরুতেই বলে রাখি, তারেক রহমান শুরু থেকেই বলেছিলেন যে তার বিদেশ আসা যাওয়ার পথে যেন নেতাকর্মীরা কখনোই ভিড় না করেন এবং সেজন্য আজকে দুপুরবেলাও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে তারেক রহমানের এই চীন থেকে বাংলাদেশে ফেরারকে ঘিরে কোনো নেতাকর্মী যেন বিমানবন্দর কিংবা তার আশপাশের এলাকায় জড়ো না হন, সেই নির্দেশনাটা দেওয়া হয়েছে। কেবল দলের সিনিয়র যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা আসবেন তারেক রহমানকে গ্রহণ করার জন্য, তার সফর সঙ্গীদের গ্রহণ করার জন্য, যার মধ্যে থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সরকারের মন্ত্রী পরিষদের জ্যেষ্ঠতম যে সকল মন্ত্রীরা রয়েছেন তারা থাকবেন। এছাড়া আর কাউকে এখানে আসার জন্য উৎসাহিত করা হয়নি, বরঞ্চ নিরুৎসাহিত করা হয়েছে। আমরা আশা করছি যে তিনি যখন পৌঁছবেন এবং তিনি যখন এই বিমানবন্দর ছেড়ে তার বাসভবনে চলে যাবেন, বিএনপির পক্ষ থেকে হয়তো তারেক রহমানের চীন এবং মালয়েশিয়া সফরের বিষয়গুলো নিয়ে এখানে আমরা কারোর সাথে কথা বলতে পারবো। সেটি মহাসচিব হতে পারে কিংবা তার সফর সঙ্গীদের মধ্য থেকে বিএনপির বিএনপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যেই মুখপাত্র রয়েছেন ডক্টর মাহদি আমিন, তিনিও হয়তো আজকে আমাদের এখানে কথা বলতে পারেন এই সফর সম্পর্কে, যেহেতু তিনি এই চীন এবং মালয়েশিয়াতে তার সফরের খুঁটিনাটি বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরেছিলেন। তো নাহিদা, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আর কেবল আধা ঘন্টার মতো সময় আছে, আধা ঘন্টার মধ্যে তারেক রহমান এবং তাকে বহনকারী যে বিমানটি সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। দর্শক, গত 21 জুন মালয়েশিয়া এবং চীন সফরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার দেশে ফেরার সবশেষ তথ্য শুনছিলাম। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের ব্যাপারে উদাসীন। রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখবে জামায়াত। তবে সরকার জনগণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সংসদে ও রাজপথে তার প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত। পবিত্র আশুরা উপলক্ষে শোকের আবহে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে তাজিয়া মিছিল। কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেন এই মিছিলে। ছিল শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। এই মাতম শোকের, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের, সত্য, ন্যায় আর ইসলামের আদর্শকে সমুন্নত রাখার অঙ্গীকারের। এ যেন মনে করিয়ে দেয় 61 হিজরির সেই হৃদয় বিদায়ক কারবালার ঘটনা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের দৌহিত্র ইমাম হুসেন পরিবার পরিজন ও সঙ্গীদের নিয়ে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন।
তৃষ্ণার্ত শিশু সন্তানসহ তার আত্মত্যাগ আজও সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে আছে। 10 মুহররম পবিত্র আশুরার সকালে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হন হাজারো শিয়া মতাবলম্বী। শোক, দোয়া ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। কারবালার স্মৃতিকে ধারণ করে কালো পোশাক আর খালি পায়ে অংশ নেন শোকাহত মানুষ। ইমাম হুসেনের ইসলামের সব পরিবার সব কারবালাতে গেছিলেন, দাওয়াত করে তাকে ডাকা হয়েছিল। দাওয়াতে 3 দিন পর তাকে পানি বন্ধ করে দেওয়া ছিল। তারপর তারা 72 জন সাহাবী নিয়ে উনি এখানে ছিলেন। ইমাম হুসেন আলাইহিস সালামের শোক মিছিল বের করে আমরা এটা জনগণকে জানাইতে চাই যে হকের সাথে থাকো। আশুরা উপলক্ষে রাজধানীর হোসেনি দালান ও মোহাম্মদপুর থেকে বের হয় তাজিয়া মিছিল। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। আমরা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য আজকে আমাদের এই শোক যাত্রা আর কি। ধর্মভিত্তিক কোনো বিদ্বেষ না করে আমরা যেন মুসলমান ভাই ভাই করে একসাথে আমরা থাকতে পারি। শোকের এই দিনটি শুধু অতীতের একটি ঘটনা স্মরণ নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার চিরন্তন বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বিএনপি সরকারের সময় যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আগামীতে একটিও সীমান্ত হত্যা যাতে না হয় তাও সরকার থেকে নিশ্চিত করতে হবে। অপরদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শহীদ ওসমান হাদির বিচার নিয়ে সরকার ৯-৬ করছে। তারা প্রতারণার আশ্রয় নিচ্ছে, বিচার করা নিয়ে বর্তমান সরকারের সদিচ্ছা নেই। বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে সম্প্রতি বিএসএফের গুলিতে নিহত মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তারা। কিন্তু ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার ৯-৬ করছে এবং সরকার হলো এখানে প্রতারণার আশ্রয় নিচ্ছে, সরকারের সদিচ্ছা নাই। আমরা জনগণ মাঠে নামার আগে ওসমান হাদি ভাইয়ের, যিনি আজাদির অন্যতম পুরুষ ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার বিচার বুঝিয়ে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। যেই বিএনপি সরকারের সময় যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, তাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের কল্যাণে ব্যাংক সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত বাজেট আলোচনায় তারা একথা বলেন। আলোচনা সভায় বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘ সময় ক্ষেপণ করে প্রকল্প ব্যয় বাড়ানো হতো। লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, সংরক্ষিত নারী আসনের সদস্য মনসুরা আক্তার সহ বিশিষ্টজনেরা সভায় বক্তব্য দেন। তারা বলেন, ক্ষমতা গ্রহণের পর ভঙ্গুর অর্থনীতি পেলেও ইতিহাসের সবচেয়ে ভালো বাজেট প্রণয়ন করেছে সরকার। এই বাজেটকে সিপিডি স্বাগত জানিয়েছে। বাজেটকে জনবান্ধব করতে সরকার বাজেটে সকলের জন্য বরাদ্দ নিশ্চিত করেছে বলেও দাবি করেন তারা। বোট, কাউবয় হ্যাট, বুল রাইডিং আর পশ্চিমা ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফোর্ট ওর্থ স্টকইয়ার্ড টেক্সাসের ডালাসের ঐতিহাসিক স্থানেও এখন যুক্ত হয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। ঐতিহ্য আর আধুনিক ক্রীড়া উৎসবের এই মিলনস্থল থেকে আরো জানাচ্ছেন কুশল ইয়াসের। কখনো এটি ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় গবাদি পশুর বাণিজ্যিক কেন্দ্র, আজ সেই ইতিহাসই পর্যটকদের প্রধান আকর্ষণ। প্রতিদিনের মতো এখন এখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ক্যাটল ড্রাইভ। রাস্তা জুড়ে হাঁটে টেক্সাস লংহর্ন গরুর পাল, যা দর্শনার্থীদের ফিরিয়ে নেয় শতবর্ষ আগের কাউবয় যুগে। এইখানেই প্রথম লংহর্নের শুরু হয়েছে 1876। সো 1876 সালে এই কালচারটাকে এখনও তারা ধরে রাখছে। আগের মতো তারা ধরে রাখতে পারে না, বাট তারা স্টিল লংহর্নের ব্যাপারে এখানে ওয়াইল্ড ওয়েস্ট, কাউবয়েস, এটাই হচ্ছে আমাদের মেইন টেক্সাস। স্টক ইয়ার্ডের অলিগলি জুড়ে কাউবয় সংস্কৃতির ছাপ। সারি সারি দোকানে মিলছে কাউবয় বুট, হ্যাট, বেল্ট আর পশ্চিমা পোশাক। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসা পর্যটকরা মেতে উঠেছেন টেক্সাসের ঐতিহ্যের স্বাদ নিতে। এদিকে কাউবয় সংস্কৃতির প্রতীক বুল রাইডিং
বিশাল আকৃতির ক্ষিপ্র ষাঁড়ের পিঠে 8 সেকেন্ড টিকে থাকাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মুহূর্তের ভুলে ঘটতে পারে গুরুতর দুর্ঘটনা, তবু রোমাঞ্চের খোঁজে হাজারো দর্শকের ভিড় জমে প্রতিটি আয়োজনে। ফুটবল দেখতে আসা অনেক বিদেশি সমর্থকও সুযোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী খেলাটিকে কাছ থেকে দেখার। কাউবয় বুট, কাউবয় হ্যাট আর ফুটবলের উন্মাদনায় ঐতিহ্যের শহর ডালাস এখন মুখর। সব মিলিয়ে বিশ্বকাপের আমেজ এখন তুমুলে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।